আবার খেয়ে আসতেছে। শান্ত কিন্তু ওই শাবনূর ম্যাডামকে মহল্লা থেকে তাড়িয়ে দিয়েছিল প্রথমে, কিন্তু ও যখন আজকে রাতে খেয়ে আবার আসতেছে, আবার শাবনূর ম্যাডামের সামনে পড়ে গেছে। এখানে আরো বাঁচবে আজকে দুইজনের। তুই আবার আইছো? আজ তোর আমি জানে মেরে বানাবো। জানে ভয় পাচ্ছে না কিন্তু শাবনূর ম্যাডাম। কি হলো? মারো, থেমে গেলে কেন? জীবনে প্রথম দেখলাম। শান্ত অবাক হয়ে গেছে এই মেয়েটার সাহস দেখে, মানে ভয় পাচ্ছে না একদম। অন্য মেয়ে হলে তো এতক্ষণে পালিয়ে যাইতো, কিন্তু এরে তো আবার মহল্লা থেকে তাড়িয়ে দেওয়ার পরে ও আবার কাম ব্যাক করছে, আবার মান্নার মুখোমুখি হয়েছে। এত তেরামি করা ভালো না। তোমার ভাগ্নি জানে না দুনিয়া কত কঠিন। ওরে ঘরে সামনে রাখো, নইলে দেখবা একদিন না একদিন মহল্লে ওর লাশ পড়ে রয়েছে। নীলা, ঘরে আয়। না, আমি দেখতে চাই ও কি করে। আরে চাইলে অনেক কিছু করবো। মানে শাবনূর ম্যাডাম কিন্তু মান্নাকে সোজা করেই ছাড়বে এই ধরনের একটা প্রতিজ্ঞা করছে মনে মনে, নাইলে কিন্তু মান্নার সাথে এত তেরামি করতেন না উনি। খোদার কসম কইতাছি, টাকা ছাড়া আমি আবার কোনো কাম করি না। যদি কেউ তোরে সরাই দিতে আমারে টাকা দেয়, তাহলে শান্ত তোর লাশ ফেলাই দিব। নীলা, আয় আয়, ঘরে চল। হায় হায়, হাসে কিভাবে বেদব। কড়া কড়া কথা শুনে এই খালেদা আক্তার ওর মেয়েকে কিন্তু ভিতরে নিয়ে গেল। আর শাবনূর ম্যাডাম তো এখন ওনারই মেয়ে, তো মান্না কিন্তু ওরে ডাইরেক্ট খুন করার হুমকি দিয়ে ফেললো। চরম বেদব। খালা, তুমি বুঝতে পারছো না খালা, ওর সাথে লাগতে যাওয়া তোর একদম ঠিক হয়নি। বস। মা, তুমি যত কথাই বলো, এখানে এসে থাকার পেছনে এখানে কিছু সন্দেহ জাগতেছে এখন এই শাবনূর ম্যাডামের এখানে আসার কারণ, তার জন্য হয়তো কিছু একটা সিক্রেট বিষয় আছে। শান্তর মতো একজন মাস্টারের পেছনে লাগতেছে, ওর সাথে পাঙ্গা দেওয়ার চেষ্টা করতে শাবনূর ম্যাডাম, হয়তো পেছনে কোনো একটা কারণ আছে। এই বিষয়টা হয়তো পলি এর মায়ের সাথে শেয়ার করবে। আছে, নইলে এত বড় লোকের মেয়ে সবকিছু ছেড়ে দিয়ে এই বস্তিতে গরম মশা আর শান্তর গালি শোনার জন্য পড়ে আছে কেন? আমারও কেমন যেন সন্দেহ হয়। অনেকদিন যোগাযোগ নেই তো, তাই বুঝতে পারছি না। যেটা অনুমান করছিলাম সেটাই হলো। মা মেয়ে এখন শাবনূর ম্যাডামের এখানে পড়ে থাকার বিষয়টা মানে ভালোভাবে নিতে যাচ্ছে না, সন্দেহজনক লাগতেছে ওনাদের কাছে। আবার হঠাৎ করে কি হয়ে গেল আওয়াজ শুনে সবাই এখন উত্তেজিত হয়ে গেছে। আর হবে একটু শান্ত। আচ্ছা, আমি দেখছি। তোর দেখে কাজ নেই। হ্যাঁ, আমি দেখছি বাবা, দাঁড়াও। এমন শিক্ষা পায়। রিনা শাবনূর ম্যাডামকে শাসিয়ে চলে গেলেন এই শান্ত মাস্টান, অমনি আরেকটা মেয়েকে নিয়ে মারামারি শুরু করে দিয়েছে। এখন সব পাড়ার লোকজন একসাথে মানে দেখতেছে এই তামাশা আর কি। শাবনূর ম্যাডাম আগায় যাবে নিশ্চয়। আজকে তোর আমি মারা ফেলাবো। মারুম না তো কি করবো? মারুম না তো কি করবো? করে না তোর আমি আদর করবো? হারাম জাদি নষ্ট। শান্ত, একটা অসহায় মেয়েকে এভাবে মারতে তোমার লজ্জা করছে না? আবার জ্ঞান দেওয়া শুরু করছে ওখানে গিয়ে। এখন শান্তর মাথা আরো বিগড়ে যাবে, আরো খারাপ হয়ে যাবে। এর যে রিয়েকশন আমরা দেখতে পাবো এখন। ও তাহলে তুই এসোস? চোখের সামনে মায়ের খাইতে দেখে খুব খারাপ লাগতেছে না? মারমু, 100 বার মারমু, হাজার মু, তোর কি? ভাগ এখান থেকে, ভাগ। তারপরও একটা মেয়ে মানুষের গায়ে হাত তোলা তোমার সাজে না শান্ত? সবাই এখন আস্তে আস্তে কথা বলা শুরু করে দিয়েছে। শাবনূর ম্যাডামের খালাও কিন্তু এখন কথাবার্তা বলতেছে। তো এরপরে আবার অন্যান্যরা হয়তো কথা বলবে, দেখি শান্ত কি রিয়েকশন দেখায়। একদম চোখ। জানোস কি করছে ভাইয়া? জানোস কি করছে ভাইয়া? আজ সমস্ত জ্ঞান দেবে শুরু। এই বাচ্চাটা আমি
এই বাচ্চাটা আমি শেষ করে দেব, আমি শেষ করে দেব। এখানে এই বাচ্চাটার ব্যাপারটা আমার মনে হয় ওই মেয়েটার বাচ্চাটার বাপ নাই, মানে ওই মেয়েটা মনে হয় এই কোনো পতিতা হিসেবে কাজ করে, আচ্ছা সেক্স ওয়ার্কার হিসেবে কাজ করে, যার কারণে ওর পেটে বাচ্চা আছে, বাচ্চাটা জন্ম দিছে, বাপের কোনো পরিচয় নাই। তো এই বাচ্চাটা নিয়ে এই শান্ত মাস্টারের যত সমস্যা, ও বাচ্চাটা মেরে ফেলার চেষ্টা করতেছে ও। পায়ে পড়ি, আমার সন্তানকে মাইরো না। আমি সব কইতাছি, ধোকা খাইছি। সে তার সন্তান আমার পেটে দিয়ে পালাইছে। লুকাই এই সন্তান আমি জন্ম দিছি। আমার পরিবারের কেউ এই সন্তানের কথা জানে না, কিন্তু আজ আমার বিয়ের কথা হইতাছে। আমার পেটের পোলাই আজ আমার বড় সমস্যা। মেয়েটা বিয়ে করছিল হয়তোবা, মানে বিয়ে করার পর স্বামী ফেলাই চলে গেছে, এখন বাচ্চাটা তো জন্ম দিয়ে ফেলছে, এখন ওই বাচ্চাটা তো আর মেরে ফেলা যাবে না। তো এই বাচ্চাটা নিয়ে শান্তর মাস্তান মানে মাথায় তুলছে একবারে এই ব্যাপারটা, তো মেরে ফেলার চেষ্টা করতেছে, মায়াটা ভিক্ষা চাচ্ছে এই শান্তর মাস্তানের থেকে। খুব একটা ইমোশনাল একটা মানে ম্যাটার একটা কাজ করতেছে এখানে। আজ এই বাচ্চা তোর কাছে সমস্যা মনে হইতেছে? পেটে রাইখাই বাচ্চা জন্ম দিবার পর সমস্যা মনে হইতেছে? ওই দিন কই আসলি যখন তোর আশিকের সাথে বিশ্রাম গরম করছিলি? ওই তখন মনে হয় নাই যদি বাচ্চা হয় তার কি পরিচয় দিবি? বাচ্চা দায়িত্ব কে নিব? ওই মনে হয় নাই? কেন মনে হয় নাই? কেন মনে হয় নাই? শান্ত মাস্তানের প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো যুক্তি আছে, এখানে কিন্তু ও লজিক দেখাচ্ছে। বাচ্চার মাকে এখন কিন্তু শান্ত কয়েকটা জ্ঞানী জ্ঞানী কথা বলছে, যেটা শুনে স্বপ্নের ম্যাডাম একটু মানে একটু ফিলিংসটা একটু অন্যরকম হচ্ছে। ডাস্টবিনের মধ্যে রেখে গেলে কি হতো? মহিলা যে একটু ভাবছোস, তোর সব চিন্তা দূর হইতো ভাবছোস? না হয়তো না। আরে পেটের পাপ এত সৎ আমার মতো রাস্তা রাস্তায় মানুষের লাথি খুদা খায় বড় হইতো। কিছু আন্দাজ পাচ্ছি মান্না সাহেব মাস্তান বা গুন্ডা হলে কিন্তু মনটা কিন্তু ভালো, কারণ এর লাইফে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে গেছে। বাপ মা নাই, ওর মা হয়তো বা ওরে এভাবে ফেলাই গেছে, ডাস্টবিনে ফেলাই গেছিল, পরে শান্ত এভাবেই পরে লাত্তি গুত্তা খেয়ে বড় হয়ে আজকে এই মাস্তান হয়ে গেছে। অত্যাচার সহ্য করতে করতে একদিন নিজের মনের কষ্ট দূর করতে হাতে তুলে নিত অস্ত্র। কত মানুষ! এই মাতারি, তুই কি চাস এই বাচ্চার অবস্থা আমার মতো হোক? তাহলে সমাজের মানুষে বাংলাদেশের মানুষে খুব সুন্দর কথা বলতেছে এখন শান্ত, মাথা ঠান্ডা হয়ে আবার জ্ঞানীর মতো কথা বলতেছে, আর লাইভ এক্সপেরিয়েন্স থেকে এই মেয়েটাকে বুঝাচ্ছে। চুপ কর, চুপ কর, চুপ কর। আমার আর তো চেহারা চিনতে বাকি নাই। না খেয়া লাশ হইলে তারপর চোখের পানি ফালাতে আসো। কই ছিল তোমাকে এত দরদ? তাই মান্নার মুভিগুলোতে এই ধরনের সোশ্যাল মেসেজ পাওয়া যায়, মানে দারুণ একটা ব্যাপার এখানে। কার কার তোমার আমি যাই নাই, চিল্লাই চিল্লাই আমি কই নাই মা গো আমার ধরে খাইতে দেন, ভাত না দেন ভাতের ভাত দেন, দিছে না তোমার? দেও নাই, দেও নাই। গালি দিয়া লাঠি দিয়ে আমার দরজা থেকে তোমার ভাগাই দিছো কুত্তা মতো। মান্নার কিছু চরম ডায়লগ আমরা শুনতে পাচ্ছি, মানে খুবই বাস্তবের সাথে মিল, রিয়েলিটির সাথে খুব রিলেটেড। তো এই ডায়লগগুলো শুনে পাড়ার লোকজন কিন্তু খুব মানে একবারে চুপ হয়ে গেছে, কারণ মুখে জবাব দেওয়ার মতো কোনো উত্তর নাই। তোমার তাই দিছো খালি কি তাই? খিদার জ্বালা সহ্য করতে না পারে একটা বড় লোকের মায়ের কুত্তার বিস্কুট চুরি করছিলাম বই না, তারপর আমি কি পাইছি জানো? আমি কি পাইছি জানো? এই খাও, খাও। ওর ছোটবেলার যত নির্যাতন সবকিছু ওর শরীরের মধ্যে লেগে আছে। এই যে একটা বিস্কুট চুরি করার দায়ে কিন্তু ওকে কি পরিমাণ নির্যাতন করছে, এই দাগ, শরীরের এই দাগগুলো দেখাচ্ছে সবাইকে, সবাই অবাক হয়ে যাচ্ছে, অবাক হওয়ারই কথা। তোমরা সবাই চায় চায় দেখো আমি আমার জীবনে কি পাইছি, কি পাইছি, কি পাইছি। তোমরা আমারে
সন্ত্রাসী গুন্ডা কও আমি জানি, কিন্তু আমার সম্পর্কে যে মানুষের মনের যে ধারণা ছিল, নেগেটিভ একটা ধারণা ছিল, ওইটা এখন একবারে শেষ হয়ে যাবে। আমার মনে হয় পজিটিভ হয়ে যাবে। এখানে বিশেষ করে স্বপ্ন ম্যাডামের যে রাগ ক্ষোভ ছিল শান্ত মাস্তানের উপরে, স্বপ্ন ম্যাডামের মন কিন্তু এখন নরম হয়ে যাবে। ও সলিড যে স্টোরি, এই এর গুন্ডা হওয়ার পেছনের যে স্টোরি, যে কারণ, এগুলো হয়তো আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করবে স্বপ্ন ম্যাডাম। এগুলা কে বানাইছে? কে বানাইছে? তোমরা তোমরা সবাই মিলে আমারে গুন্ডা সন্ত্রাসী বানাইছো। সেই দুঃখে আমার বুকের ভিতরে আগুন আজও দাও দাও করে জ্বলে। আমি আগুনে পড়তে পড়তে আজ একটা জ্বলন্ত আগুন। আমি পয়সা থাকতে পরে হয়তো আস্তে করে সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে দেবে। এখানে হয়তো কিছু একটা ডিসিশন নেবে ওই মেয়েটার ব্যাপারে, আর বাচ্চাটার মায়ের ব্যাপারে। ওই বাচ্চাটার কারণে কিন্তু ও আজকের এই লাইভ স্টোরিতে সবার সামনে বলার একটা সুযোগ পাইছে। রাক্ষস পয়দা হইতে দেব না। ভাগ, আরে ভাগ সবাই ভাগ, খোদার কসম রেখে ভাগ। আমি তখন দুটো হাত পাও ধরে তারা ভাগ। স্বপ্ন ম্যাডামের মনে এখন হয়তো একটু হলেও রিয়েলাইজেশন আসবে, মান্নার ব্যাপারে একটু পজিটিভ ধারণা তৈরি হবে। তো এখন মান্না আবার এই মেয়েটার সাথে কি করতেছে এটা একটু দেখবো। আমার চোখের সামনে তোরা যদি বাচ্চা পালাইতে দেখি, তাইলে তোরা আমি নিজের হাতে খুন করব। যদি মান্না চাচ্ছে না ওর মতো কেউ আরেকজন শান্ত মাস্তান হোক। মানে এই বাচ্চাটা যে দায়িত্ব নেওয়ার কথা, ওর বাবা তো চলে গেছে, এখন ওর মা এই বাচ্চাটার দায়িত্ব নিছে, ওর সামনে পাল্টেছে। কিন্তু ওর একটা সন্দেহ, এই মায়েটা হয়তো এই বাচ্চাটাকে কোনো একটা সময় ফেলাই দিয়ে চলে যাবে। তো ও যদি এইরকম কাজ করে তাহলে কিন্তু এই বাচ্চাটা তিলে তিলে বড় হবে এবং শান্তর মতো আরেকজন শান্ত হয়ে যাবে। তো শান্ত কিন্তু মাস্তান হয়ে কিন্তু এটা চাচ্ছে না। যে বলতে না পারোস, আমার কাছ থেকে টাকা নিবি, আমার কাছ থেকে টাকা নিবি, শরীরে রক্ত বিক্রি করে আমি টাকা দেব। কিন্তু তবু আমি আর একটা রাক্ষস জন্ম হইতে দেব না। তো বন্ধুরা দেখলাম এই মান্না সাহেব কিন্তু এখন খুব ওর মনের কথাগুলো, মনের কষ্টের কথাগুলো, সব কথা কিন্তু সবার সামনে খুলে বলছে। এখন স্বপ্ন ম্যাডামও কিন্তু ওর প্রতি আস্তে আস্তে মানে একটা পজিটিভ একটা ধারণা নিয়ে সামনে আগাবে আর কি। তো আজকের পার্টটা আমি এখানে শেষ করতে যাচ্ছি, নেক্সট পার্টটা আমি এখান থেকে শুরু করব। আজকে যারা যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। সি ইউ।